أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ফৌজদারি কার্যবিধি আইন ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন 1898 সালের 1 জুলাই কার্যকর। ফৌজদারি কার্যবিধি আইন পদ্ধতিগত আইন, মোট অধ্যায় 46টি, কার্যকরী 45টি, বাতিল 1টি, তফসিল 5টি, কার্যকরী 4টি, বাতিল 1টি। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম, বিধির শিরোনাম। ধারা 4-1 ক, অ্যাডভোকেট। ধারা 4-1 ক, অ্যাডভোকেট। ধারা 4-1 ডাবল ক, কর ক, অ্যাটর্নি জেনারেল। ধারা 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 গ, অভিযোগ বা চার্জ। ধারা 4-1 চ, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, আমলযোগ্য কেস। ধারা 4-1 বর্গীয় নালিশ। ধারা 4-1 ট, ইনকোয়ারি অথবা অনুসন্ধান। ধারা 4-1 ঠ, তদন্ত। ধারা 4-1 ঢ, আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা অথবা কেস। ধারা 4-1 মূর্ধন্য অপরাধ। ধারা 4-1 ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-1 ধ, থানা। ধারা 4-1 ন, পাবলিক প্রসিকিউটর। ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার, অর্থাৎ দণ্ডবিধি আইনে যে সকল অপরাধের কথা বর্ণনা করা আছে সে অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। 5-2, অন্য আইনে বর্ণিত অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে। অর্থাৎ দণ্ডবিধি ব্যতীত অন্যান্য আইনে যে অপরাধ আছে সে অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। কিন্তু অন্য কোনো আইনে যদি নিজস্ব তদন্ত, অনুসন্ধান বা বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন ফলো করতে হবে বা প্রাধান্য পাবে। কথা বোঝা গেল? যেমন অস্ত্র আইনে অনুসন্ধান, তদন্ত আছে, আপনার বিচার ব্যবস্থা আছে। নারী শিশু নির্যাতন আইনেও তদন্তের বিষয় আছে, বিচার ব্যবস্থা আছে, নিজস্ব বিচার ব্যবস্থা। ঠিক আছে, সেখানে ফৌজদারি কার্যবিধি আইন ফলো করা দরকার নাই, ফলো না করলেও হবে। ধারা 6, ফৌজদারি আদালতের প্রকারভেদ। ধারা 9, দায়রা আদালত। ধারা 10, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট। পুলিশের এএসপি টু আপার, অর্থাৎ এএসপি হতে সিনিয়র কর্মকর্তাগণকে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের কার্যক্রম হবে অপরাধ প্রতিরোধ করা, অপরাধীদের অনুসন্ধান করা, অপরাধীদের গ্রেপ্তার করা, আটক করা অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে নির্দেশিত দায়িত্ব পালন করা। ধারা 22, মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28, দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন কোন আদালতে হবে? হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 29 খ, গুরুত্বপূর্ণ কিশোর অপরাধের ক্ষেত্রে বিচার। কোন অপরাধী যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত, অর্থাৎ কোন কিশোর যদি এমন কোন অপরাধ করে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত,
অন্য কোনো অপরাধ করে, তাহলে তার বয়স যদি অপরাধের তারিখ 15 বছরের নিচে হয়, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারবেন। তাহলে ওই কিশোর যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ করে, তাহলে সেক্ষেত্রে তার বিচার এই মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবেন না। তার ঊর্ধ্বতন কোনো ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করবেন। ধারা 31, হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত বা দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড, দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয় বা কাগজপত্র সেখানে প্রেরণ করতে হয়। আর যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড ও 10 বছরের নিচে যে কোনো দণ্ড প্রদান করতে পারেন। তাহলে যুগ্ম দায়রা জজ 10 বছর অথবা 10 বছরের অধিক কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রদান করতে পারেন না। ধারা 35, একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35-এর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। 35-এর একে বলা হয়েছে, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো মেয়াদের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড প্রদান করলে সেই আসামি যদি পূর্বেই জেল হাজতে থাকে, তাহলে সে যেদিন রায় প্রদান করা হবে সেই রায় হতে ওই পূর্বে জেলে যে ভোগরত অবস্থায় ছিলেন সেই হাজতবাসকাল বাদ দিতে হবে। আর 35-এর 2-এ বলা হয়েছে, আসামিকে যদি দণ্ড প্রদান করা হয়, তার হাজতবাসকাল যদি বেশি হয়, অর্থাৎ দণ্ড দেওয়া হয়েছে, রায় প্রদান করা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে 10 বছর, কিন্তু সে অলরেডি হাজত বসবাস করছে 14 বছর, তাহলে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হবে। যদি অন্য কোনো মামলায় বা কেসে তাকে আটক রাখার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে যদি অর্থদণ্ড করা হয়, তাহলে অর্থদণ্ড সাথে সাথে মওকুফ করে দিতে হবে। ধারা 42, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। 1, 42-এর কোনো অপরাধীকে গ্রেপ্তার বা অপরাধীর পলায়ন রোধে সাহায্য করতে বাধ্য। অর্থাৎ কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য চায়, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। অথবা কোনো আসামি যদি পলায়নের চেষ্টা করে, তাহলে সে আসামির পলায়ন রোধের ক্ষেত্রে যদি সাহায্য চায়, সেক্ষেত্রেও জনগণ সাহায্য করতে বাধ্য। আর খতে বলা হয়েছে, যদি শান্তি ভঙ্গের আশঙ্কা হয় অথবা সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। জনগণ দুইটি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়: ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে এবং মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে বাধ্য নয়। ধারা 43, পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি এই কার্যক্রম পালন করে, সেক্ষেত্রে যদি তিনি জনগণের সাহায্য দাবি করেন, তাহলে যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। 43, ধারা 44-এর 1, জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে খবর দিবেন। কাদেরকে দিবেন? পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে দিবেন। ধারা 45, গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক ও অন্যান্য ব্যক্তিগণ, অর্থাৎ কতিপয় কিছু ব্যক্তি অপরাধ সম্পর্কে যদি অবগত হন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে তিনি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে অতি দ্রুত খবর দেবেন বা অবগত করবেন। ধারা 46, গ্রেপ্তার ও গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47, যেখানে পলাইবে সেখানে মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার। ধারা 48, প্রবেশের যদি অনুমতি না দেয়, তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার। সেখানে যদি পরহেজগার নারী থাকে, তাহলে তাকে অবশ্যই অবাধে সরিয়ে যেতে বলতে হবে, কারণ পরহেজগার নারী যদি থাকে, এটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এখানে পরহেজগার কোনো নারী যদি থাকে কোনো বাড়িতে, সেখানে তল্লাশির ক্ষেত্রে বা কোনো আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই সেই নারীকে অবাধে কোথাও সরে যাওয়ার জন্য বলতে হবে, অথবা কোনো মহিলা দ্বারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। ধারা 49,
দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। অর্থাৎ আসামি গ্রেপ্তারের পর যদি আপাত স্থানে বা গৃহে বা বসবাসের কোনো স্থানে যদি আটকা পড়েন, তাহলে সেই অফিসার বা পুলিশ অফিসার দরজা জানালা ভেঙে বাইরে হতে পারবেন। ধারা 50, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ যাকে কথা দ্বারায় আটক রাখা যাবে বা আটক করা যাবে, গ্রেপ্তার করা যাবে, তাকে ধস্তাধস্তি করার, পারাপারি করার, মারামারি করার কোনো প্রয়োজন নাই। আবার দেখা গেল একজন কথা বলছেন যে ভাই আপনাকে গ্রেপ্তার করতে এসেছে, আমাদের সাথে চলেন। এখন এই কথা বলার সাথে সাথে সে মনে করেন যে দৌড়ায় পালাইলো, সেক্ষেত্রে তাকে দৌড়ায় ধরতে হবে, ধস্তাধস্তি করে ধরতে হবে। কিন্তু যতটুক প্রয়োজন ততটুকুই ধস্তাধস্তি করা যাবে, তার সাথে জোরাজুরি করা যাবে, তার অতিরিক্ত নয়। ধারা 50, ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি। ধারা 52, মহিলার দেহ তল্লাশি। ধারা 53, আপত্তিকর অস্ত্র শস্ত্র আটক এবং হেফাজতে নেওয়ার ক্ষমতা। ধারা 54, যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55, থানার অফিসার ইনচার্জ। ধারা 55 এক ধারা ধারা 54 যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে অবশ্যই ধারা 54 উপধারা দেবেন, ঠিক আছে? ধারা 54 ধারা 55 উপধারা অনুসারে থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেফতারের দায়িত্ব দিতে পারেন। অর্থাৎ থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অন্য কোনো কর্মকর্তা দ্বারা গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করাতে পারেন। এক্ষেত্রে তাকে অবশ্যই চারটি বিষয় অবলম্বন করতে হবে। এক, তিনি অধস্তনকে একটি লিখিত আদেশ দেবেন। লিখিত আদেশটি অধস্তন কর্মচারীর হাতে অর্পণ করবেন। যাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ থাকতে হবে। কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করতে হবে বা করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। এই চারটি বিষয় উল্লেখ করে অবশ্যই অধস্তনের হাতে লিখিত আদেশটি অর্পণ করতে হবে। ধারা 56 ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58, অপরাধীকে অনুসরণ, সারা বাংলাদেশ অনুসরণ করে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে। ধারা 59, বেসরকারি লোক কর্তৃক অর্থাৎ সাধারণ জনগণ কর্তৃক গ্রেপ্তার ও কার্যপদ্ধতি। ধারা 59 নোট, সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা আছে। অর্থাৎ সাধারণ মানুষ যখন গ্রেপ্তার করবেন তখন দুইটি বিষয় লক্ষ্য করবেন। অপরাধীর জামিনযোগ্য নয়, অর্থাৎ তিনি যে অপরাধীকে গ্রেপ্তার করবেন সে অপরাধী অবশ্যই জামিন পাবে না। আরেকটি বিষয়, ঘোষিত অপরাধীকে সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। নোট, সাধারণ মানুষ সন্দেহ বলে কাউকে গ্রেপ্তার করতে পারেন না। ধারা 60, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ। অর্থাৎ বিনা পরোয়ানায় থানা এলাকায় যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, তাহলে গ্রেপ্তারের পর সাথে সাথে থানার অফিসার ইনচার্জের নিকট অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61 81, ধারা 61 81, আসামিকে অনতিবিলম্বে অথবা 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট, কোন ম্যাজিস্ট্রেট? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রেরণ করবেন। ধারা 63, জামিন মুচলেকা বা বিশেষ আদেশ ব্যতীত কাউকে জামিনে মুক্তি দেওয়া যাবে না বা ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ প্রদান। অর্থাৎ ধারা 64-তে ম্যাজিস্ট্রেট নিজেই গ্রেপ্তার করতে পারেন অথবা অপরকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন। আর ধারা 65-তে বলা আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ প্রদান, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন সেই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অপর কোনো ব্যক্তিকে বা সাধারণ জনগণকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে যদি কেউ পলায়ন করে তাহলে সেই আসামিকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67, কিভাবে গ্রেপ্তার করতে হবে, কোন কোন ধারা? 47, 48, 49 ধারা অনুসরণ করে ওই আসামিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 68, সমন। ধারা 68, সমন। সমন জারির পদ্ধতি। সমন কি? সমনকে জারি করতে পারে
ধারা 69 সমানজারির পদ্ধতি। ধারা 70 সাবালক পুরুষের নিকট সমানজারি। ধারা 71 সাবালক পুরুষ যদি না থাকে তাহলে লটকিয়ে দেয় সমানজারি। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমানজারি। ধারা 72-1 সরকারি কর্মচারীর উপর সমানজারি। ধারা 72-2 সরকারি কর্মচারী যখন স্বাক্ষরপূর্বক সমন গ্রহণ করবেন তখন তার স্বাক্ষরিত এই কপি সমনজারির প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে সরকারি কর্মচারী সমনজারি প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 72-2 দুই উপধারা যে সরকারি কর্মচারীর উপর সমন জারি করা হবে সেই সরকারি কর্মচারী যখন স্বাক্ষরপূর্বক সমন গ্রহণ করবেন সেই স্বাক্ষরিত কপি দ্বারা তার সমন জারির প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 72-2 ধারা 73 সমন নির্দিষ্ট এলাকার বাইরে সমন জারি অর্থাৎ এখতিয়ারধীন এলাকার বাইরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। নোট: গ্রেপ্তার 75 ধারা এখানে বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত পরোয়ানা বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেপ্তারি কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। যদি কখনো প্রশ্ন হয় যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে অথবা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা যায় কিনা, তাহলে উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত পরোয়ানা বাতিল না করা পর্যন্ত, অর্থাৎ যে আদালত পরোয়ানা ইস্যু করছেন সেই আদালত যদি পরোয়ানা বাতিল না করেন অথবা গ্রেপ্তারি কার্যকরী না হওয়া পর্যন্ত পরোয়ানা বলবৎ থাকবে। ধারা 75-2 নোট: ওয়ারেন্ট বাতিল করা যেতে পারে। ওয়ারেন্ট একবার বাতিল হলে তা আর নবায়ন করা যায় না। অর্থাৎ কোনো কারণে যদি পরোয়ানা বাতিল করা হয় সেই পরোয়ানা আর পুনরায় নবায়ন করা যায় না। ওয়ারেন্ট যে আদালত ইস্যু করতে পারেন, অর্থাৎ যে আদালত, দায়রা আদালত হোক, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক, যে ম্যাজিস্ট্রেট এই পরোয়ানা ইস্যু করতে পারেন সেই আদালত ওয়ারেন্ট বাতিল করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি ইস্যু করবেন সেই ব্যক্তিই বাতিল করবেন, যে আদালত ইস্যু করবেন সেই আদালতে এই পরোয়ানা বাতিল করবেন, অন্যথায় অন্য কোনো আদালত বাতিল করবেন না। ধারা 76 জামিনযোগ্য পরোয়ানা। ধারা 76 ধারা 77 ওয়ারেন্ট যার নিকট প্রেরণ করতে হবে। ধারা 78 জমির মালিক প্রভৃতি ব্যক্তির উপর ওয়ারেন্ট প্রেরণ করা যেতে পারে। ধারা 69 পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা অধস্তন দ্বারা পরোয়ানা কার্যকরী করা যেতে পারে। ধারা 79 বলতেছি ধারা 78 ধারা 80 পরোয়ানার সারমর্ম জানাতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাইতে হবে অথবা তাকে পরোয়ানা দেখাইতে হবে। ধারা 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে অথবা 24 ঘন্টার ভিতরে কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 82 ওয়ারেন্ট কার্যকরী করার সীমানা, অর্থাৎ একবার যদি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয় তাহলে সেই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো স্থানে, বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে যে কোনো অংশে প্রবেশ করে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যাবে। ধারা 83 এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ, অর্থাৎ পাবনার যদি কোনো আদালত মনে করেন যে আসামি সিরাজগঞ্জ সদর থানার ভিতরে আছে তাহলে সেই থানা বরাবর, অর্থাৎ পাবনার এই থানার আদালত যদি মনে করে যে ওই আদালতের নিকট আছে তাহলে সেই আদালত বরাবর পরোয়ানা প্রেরণ করতে পারেন। ধারা 84 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরণ। এখন আদালত যদি মনে করেন যে না আসামি এই জেলায় নাই অন্য জেলায় আছে, কিন্তু সেই আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে এই পাবনা জেলার পুলিশ দ্বারাই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করাইতে হবে, তাহলে সেক্ষেত্রে পাবনা জেলার পুলিশের কাছে পরোয়ানা প্রেরণ করতে পারে এবং সেই পরোয়ানা মূলে পাবনা জেলার পুলিশ অফিসার বাংলাদেশের অন্য কোনো জেলায় প্রবেশ করে সেখানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 84 ধারা 85 গ্রেপ্তারকৃত আসামি পুলিশ অফিসার যদি নিজ এলাকা থেকে অন্য এলাকায় দিয়ে যদি আসামি গ্রেপ্তার করেন তাহলে সেই গ্রেপ্তারকৃত আসামি যদি 20 মাইল দূরে হয় তাহলে তিনি সেখানে
থানায় পুলিশ সুপার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারেন। ধারা 86, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন, অর্থাৎ কোনো আসামিকে যদি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়, আসামি সর্বপ্রথম দেখবেন তার অপরাধটা কি। তার অপরাধ যদি জামিনযোগ্য হয়, সে যদি মুচলেকা দিয়ে বা জামানত দিয়ে, জামিনদার দিয়ে যদি জামিন নিতে চায়, জামিন নিতে যদি পারে, তাহলে তাকে জামিন দেওয়া যাবে। আর অপরাধ যদি জামিনযোগ্য না হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না বা জামিনে মুক্তি দেওয়া যাবে না। কিন্তু ওই আসামি যদি নারী হয়, মহিলা হয়, বৃদ্ধ হয়, বয়স্ক হয়, অসুস্থ হয়, সেক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে। নতুবা ওই আসামিকে যে আদালত পরোয়ানা ইস্যু করছে, সে আদালতে ওই আসামিকে প্রেরণ করতে হবে। ধারা 86। আমার কথা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। স্যার। সমস্ত বিষয় কিন্তু ভাষ্যর ভেতর থেকে উঠানো। ধারা 87, হুলিয়াজারির পদ্ধতি। হুলিয়াজারির পদ্ধতি 30 দিনের সময় নিয়ে যে লিখিত ঘোষণা প্রকাশ করা হয়, তাকে হুলিয়া বা ঘোষণাপত্র বলে। হুলিয়াজারির পদ্ধতি হুলিয়াজারির পদ্ধতি তিনটি। কিভাবে হুলিয়াজারি করা যায়? ক, খ, গ। ক, উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করে হুলিয়া জারি করা যায়। উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে লটকিয়ে দিয়ে হুলিয়া জারি করা যায়। আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে দিয়ে হুলিয়া জারি করা যায়। তাহলে হুলিয়া তিন ভাবে জারি করা যায়। হুলিয়া জারির প্রমাণ। যদি কখনো প্রশ্ন ওঠে যে হুলিয়া জারি করা হয় নাই, তাহলে হুলিয়া যে জারি করা হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা যাবে? মনে করেন রহিম একজন আসামি, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, কিন্তু রহিম হুলিয়া পায় নাই। হুলিয়ার বিষয়টি রহিম জানে না। ঘোষণাপত্র যে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টিও রহিম জানে না। তখন এটা কিভাবে প্রমাণ করা যাবে? এটা প্রমাণ করার পদ্ধতি হুলিয়া ইস্যুকারী আদালত। হুলিয়া ইস্যুকারী আদালত অর্থাৎ যে আদালত হুলিয়া ইস্যু করছে, সেই আদালত যদি লিখিতভাবে বিবৃতি প্রদান করে হুলিয়া একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় যথাযথভাবে প্রকাশ করা হয়েছে এবং জারি করা হয়েছে, তাহলে এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে আদালত হুলিয়া ইস্যু করছে সেই আদালতকেই লিখিতভাবে বিবৃতি প্রদান করতে হবে, নতুবা অন্য কোনো আদালতেই বিবৃতি প্রদান করবে না, প্রদান করার প্রশ্নও ওঠে না। আর যে আদালত হুলিয়া ইস্যু করবে সেই আদালত যদি লিখিতভাবে বিবৃতি প্রদান করেন, তাহলে তার সেই লিখিত বিবৃতি দ্বারাই হুলিয়া জারির প্রমাণ হিসেবে ঘোষণা করা যায়। ধারা 87-3 নোট: আসামিকে আদালতে হাজির করার জন্য তিন রকম পদ্ধতি অবলম্বন করা যায়। অর্থাৎ কোনো অপরাধের আসামিকে আদালতে হাজির করার জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করা যায়। প্রথম পদ্ধতি সমন। সমন দেওয়ার মাধ্যমে 68 থেকে 73 ধারা পর্যন্ত সমনের কার্যক্রমের মাধ্যমে কোনো আসামিকে আদালতে হাজির করা যায়। দ্বিতীয়ত গ্রেপ্তারি পরোয়ানা 75 থেকে 86 ধারা পর্যন্ত। 75 থেকে 86 ধারা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমেও এই কার্যক্রম করা যায়। আর 3 নাম্বার কার্যক্রম হলো হুলিয়া ও ক্রোক। হুলিয়া ও ক্রোক একটি পদ্ধতি। এই হুলিয়া ও ক্রোকের মাধ্যমে আসামিকে আদালতে হাজির করা যায়। আর হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। সমন 2 কপিতে, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে। সমন 2 কপিতে, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে, আর হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। ধারা 87। প্রথম ক্লাস টাইম শেষ, দ্বিতীয় ক্লাস নতুন করে জয়েন হন। তাহলে ধারা 88, ক্রোক ও সম্পত্তি ক্রোকের পদ্ধতি, ক্রোকি পরোয়ানা। ধারা 89, ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান। ধারা 90, সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ধারা 91,
মুচলেকার মাধ্যমে আদালতে হাজির করেন। ধারা 92, মুচলেকার শর্ত যদি লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় বা ইস্যু করা যায়। ধারা 93 এর ক, বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ। ধারা 93 এর খ, বাংলাদেশের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 93 এর গ, বিদেশ হতে প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে জারি ও কার্যকরীকরণ। ধারা 94, দলিল বা অন্য কোনো জিনিস দাখিল করার জন্য সমন প্রদান করা যায়। এই সমন প্রদান কে করতে পারেন? কোনো আদালত অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মামলার তদন্ত, অনুসন্ধান বা বিচার কার্যক্রম পরিচালনার সময় যদি মনে হয় কোনো দলিল, বস্তু বা পার্সেল কোনো ব্যক্তির নিকট আছে, তাহলে সেই ব্যক্তিকে উক্ত দলিল, পার্সেল বা বস্তু হাজির করার জন্য তাকে লিখিতভাবে আদেশ বা সমন দিতে পারেন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তাকে হাজির করার জন্য লিখিত আদেশটি দিতে পারেন। ধারা 94। ধারা 95, চিঠিপত্র, টেলিগ্রাম সম্পর্কিত লিখিত আদেশ। ধারা 96, তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 96, তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 97, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। অর্থাৎ একটা তল্লাশি পরোয়ানা যখন ইস্যু হয় তখন সেই তল্লাশি পরোয়ানা কোন কোন জায়গায় ইস্যু করা, কোন কোন জায়গায় তল্লাশি করা যাবে তা নির্ধারিত করে দিতে পারেন। অর্থাৎ আদালত যদি চায় যে একটি কক্ষের পশ্চিম পার্শ্বে অথবা উত্তর পার্শ্বে, দক্ষিণ পার্শ্বে, পূর্ব পার্শ্বে, কোন জায়গায় কোন পার্শ্বে তল্লাশি করতে পারবেন, সেই তল্লাশির বিষয়টি আদালত নির্দিষ্ট করে দিতে পারেন। আদালত যদি এরূপ কোনো তল্লাশি নির্দিষ্ট করে না দেয় তাহলে তল্লাশির স্থান অর্থাৎ সমস্ত স্থান, সেখানে তল্লাশি কার্যক্রম তল্লাশি কার্যক্রমে যে সকল অফিসার থাকবেন বা যারা থাকবেন তারা সমস্ত জায়গায় তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 97 অনুযায়ী তল্লাশি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আদালতের আছে, সেজন্য আদালত তল্লাশি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন। ধারা 98, চোরাই মাল, জাল দলিল যেখানে আছে সেখানে তল্লাশির পদ্ধতি। ধারা ধারা 98 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 98, চোরাই মাল জাল দলিল আছে এমন স্থানে তল্লাশির পদ্ধতি। ধারা 99, অন্য এলাকায় প্রাপ্ত মালামালের বেলি ব্যবস্থা। অর্থাৎ আদালত যদি নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করেন, সেক্ষেত্রে তল্লাশিতে প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পরোয়ানা ইস্যুকারী আদালতে দাখিল করতে পারেন। ধারা 99 ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ধারা 99 ক, সরকার কর্তৃক কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যু করেন। অর্থাৎ সরকার যদি কোনো প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করেন, সেই বাজেয়াপ্ত প্রকাশনা তল্লাশির ক্ষেত্রে তল্লাশি পরোয়ানাও ইস্যু করতে পারেন। আর এই তল্লাশি পরোয়ানা ইস্যু করার ক্ষেত্রে যে অফিসার, পুলিশের সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদের পুলিশ অফিসারকে এই তল্লাশি পরোয়ানার কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা যেতে পারে। ধারা 99 ক, সর্বনিম্ন সাব ইন্সপেক্টর। ধারা 99 ক, বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে আপিল। অর্থাৎ 99 ক ধারায় যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মনে করেন যে বাজেয়াপ্তির যে আদেশ দেওয়া হয়েছে, আদালত বাজেয়াপ্তির যে আদেশ প্রদান করছে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তি 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে, অর্থাৎ যে তারিখে আদেশটা হয়েছে সেই তারিখ হতে পরবর্তী 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে তিনি আপিল করতে পারেন। ধারা 99 খ। ধারা 100, বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 101, তল্লাশি পরোয়ানার বিধান বা নির্দেশনা। ধারা 101 এর নোট, তল্লাশি ওয়ারেন্টের মেয়াদ উত্তীর্ণ হয় তখন যখন ফেরতযোগ্য তারিখের মধ্যে হাইকোর্ট এটা অকার্যকর ঘোষণা করে এবং পরোয়ানা প্রদান প্রয়োজনীয় হয়ে পড়ে। অর্থাৎ যখন তল্লাশি পরোয়ানা হাইকোর্ট অকার্যকর ঘোষণা করে এবং ওই তল্লাশি পরোয়ানার পরে যখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার প্রয়োজন হয়, তখন সেটা তল্লাশি পরোয়ানার মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায়, অর্থাৎ বাতিল হয়ে যায়, ফেরতযোগ্য হয়ে যায়, ওটার আর কার্যকর কোনো ভূমিকা থাকে না। ধারা 101, ধারা 102, ধারা 103, ধারা 103 গুরুত্বপূর্ণ। আবদ্ধ স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি
তল্লাশির অনুমতি দিবেন। অর্থাৎ আমি যেখানে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে যাব, সেটা যে কোনো স্থান হোক, বাসা বাড়ি হোক, আবদ্ধ কোনো স্থান হোক, সেই স্থানে যে মালিক থাকবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, পরিচালক থাকবেন, যিনি থাকবেন, দায়িত্বে থাকবেন, তিনি উক্ত স্থান তল্লাশির জন্য অনুমতি দেবেন। ধারা 102-1, তিনি অনুমতি দেওয়ার সাথে সাথে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করবেন। ধারা 102-2, উক্ত স্থানে যদি প্রবেশ করা না যায়, অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে থাকবেন, মালিক থাকবেন, বা যিনি কর্মরত থাকবেন, বা যার দায়িত্বে ওই জায়গাটা থাকবে, আপাতত স্থান থাকবে বা বাসা বাড়ি থাকবে, তিনি যদি প্রবেশ করার মতো অনুমতি না দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা অনুসারে দরজা জানালা ভেঙে প্রবেশ করে সেখানে তল্লাশি করা যাবে। ধারা 102-3, ওইখানে তল্লাশি কার্যক্রম শেষে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় যে কোনো ব্যক্তির দেহে লুকিয়ে রাখতে পারে, অর্থাৎ যে বস্তু উদ্ধারের জন্য তল্লাশি করা হবে, সেই বস্তু যদি কোনো ব্যক্তির দেহে আছে বলে মনে হয়, যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন সেই অফিসার যদি মনে করেন যে এখানে রহিম করিম বা যদু মধু যেই থাক, তার শরীরের কোন স্থানে, সেটা জামায় হোক বা জামার পকেটে হোক, প্যান্টের পকেটে হোক বা লুঙ্গির কোচার ভিতরে হোক, কোনো জায়গায় যদি রাখার চেষ্টা করে, তাহলে তার শরীর তল্লাশি করা যাবে। ধারা 102-3। তাহলে 102 কি বলছে? মালিক অথবা ভারপ্রাপ্ত দায়িত্বে যিনি থাকবেন, অথবা যিনি পরিচালনার দায়িত্বে আছেন, তিনি অবশ্যই অনুমতির প্রবেশের অনুমতি দেবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা দেবেন। সেই সাথে উক্ত স্থানে যদি প্রবেশের অনুমতি না দেয়, তাহলে 48 ধারা অনুসারে ভেঙে প্রবেশ করে তল্লাশি করা যাবে। আর সেখানে যদি কাউকে সন্দেহ হয়, তাহলে তার দেহ তল্লাশি করা যাবে। ধারা 102-3। ধারা 103 খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি। ধারা 103-এর মূল বিষয়টা হলো সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি যেখানে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন, সেই তল্লাশি কার্যক্রম বৈধ করার জন্য অবশ্যই সাক্ষীর উপস্থিতি থাকতে হবে। এখানে সাক্ষী কিরকম হতে হবে? ওই জায়গার জায়গার হতে হবে স্থানীয়। আপনি যে বাড়ির স্থান বা আবদ্ধ স্থান তল্লাশি করবেন, বা যে বাসা বাড়ি তল্লাশি করবেন, সেই বাসা বাড়ির আশেপাশের স্থানীয় 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। এবং যাদেরকে আপনি সাক্ষী বানাবেন, তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি হতে হবে। আপনি এমন ব্যক্তিকে সাক্ষী বানালেন, চোর বাটপার, যার পিসিবিআর ভালো না, যার পূর্বের ইতিহাস ভালো না, এমন ব্যক্তিকে যদি আপনি সাক্ষী বানান, তার সাক্ষী মোটেও ভালো হবে না, গ্রহণযোগ্য হবে না। সেই জন্য অবশ্যই স্থানীয় লোক নিতে হবে, এবং স্থানীয় লোকের পাশাপাশি যাদেরকে আপনি সাক্ষী বানাবেন, তারা সম্মানিত ব্যক্তি হতে হবে, তাদের অবশ্যই সম্মান থাকতে হবে। এখানে সম্মানিত বলতে বোঝায় কি? এখানে সম্মানিত বলতে বোঝায় যার কোনো দুর্নাম নাই, যে অমুক চোর, অমুক চোর, অমুক বাটপার, অমুক লোক ভালো না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এরও লোক হলে হবে না। অর্থাৎ স্থানীয় লোক হতে হবে এবং সম্মানিত ব্যক্তি হতে হবে। ধারা 103-1, কোন স্থান তল্লাশির পূর্বে অবশ্যই পুলিশ অফিসার 2 বা ততোধিক ব্যক্তিকে, 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তিকে হাজির হয়ে সাক্ষী হওয়ার জন্য বলবেন। সাক্ষী হওয়ার জন্য তিনি লিখিত আদেশ প্রদান করতে পারেন। ধারা 103-2, কোন স্থান তল্লাশি করার সময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। তল্লাশির সময় যা কিছু পাওয়া যাবে, তার একটি তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ আপনি যে সাক্ষী বানাবেন, সম্মানিত ব্যক্তি, স্থানীয় ব্যক্তি, সেই স্থানীয় ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং তল্লাশি করে আপনি যা কিছু পাবেন, তার একটি তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুত করার পর উক্ত তালিকায় আপনার যে সাক্ষী আছে, সম্মানিত ব্যক্তি আছে, তাদের দ্বারা আপনি স্বাক্ষর করাবেন, তাদের স্বাক্ষর নিতে হবে। ধারা 103-3, আপনি যে স্থান তল্লাশি করবেন, সেই স্থান তল্লাশির মালিক যে থাকবে, সেই স্থানের মালিক যে থাকবে, প্রতিনিধি থাকবে, তাকে সঙ্গে রাখতে হবে। সে মালিক যদি না থাকতে চায়, না থাকতে চাইলে না থাকতে পারেন, সেক্ষেত্রে তার প্রতিনিধি, ভাই বেস্তে চাচা যে থাকতে চায়, তাকে সঙ্গে রাখতে হবে, এবং জব্দ তালিকার একটা কপি ওই বাড়ির মালিককে দিতে হবে। ধারা 103-4, ফৌজদারি কার্যবিধি 102-3, ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারায় আপনি একজন সন্দেহযুক্ত ব্যক্তির দেহ তল্লাশি করছেন। সেই দেহ তল্লাশি করার পর প্রাপ্ত বস্তুর একটি জব্দ তালিকা প্রস্তুত করছেন। সেই জব্দ তালিকার একটা কপি ওই সন্দেহযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যার কাছ থেকে আপনি পাইছেন। ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারা মোতাবেক তল্লাশি করে যার কাছে পাইছেন, তাকেও একটি কপি দিতে হবে।
তাহলে এখানে কপি কাকে কাকে দিতে হবে? একটি বাড়ির মালিককে দিতে হবে, আর 102-3 ধারা মোতাবেক যার দেহ তল্লাশি করা হয়েছে সেই ব্যক্তিকে একটি কপি দিতে হবে। ধারা 103-5, সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দেওয়ার পরও যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত হাজির না হয় বা সাক্ষী হতে অস্বীকার করে, তাহলে দণ্ডবিধি আইনের 187 ধারা অনুসারে তিনি অপরাধী হবেন। ধারা 103-5। ধারা 104, আদালত কর্তৃক দলিল আটক করার ক্ষমতা, অর্থাৎ আদালতে যে সকল দলিল দস্তাবেজ সাক্ষ্য প্রমাণাদি হাজির করা হয়, আদালত যদি চায় সমস্ত দলিল দস্তাবেজ সাক্ষী প্রমাণ আটক করতে পারেন। ধারা 105, ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারেন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। দেখা গেল রহিম একজন ম্যাজিস্ট্রেট, রহিম ম্যাজিস্ট্রেট করিমের বাড়ি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। যেখানে রহিম তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, সেখানে রহিম নিজে দাঁড়িয়ে থেকে উক্ত স্থান তল্লাশির জন্য আদেশ দিতে পারেন। ধারা 105। ধারা 106, দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকা। ধারা 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা। ধারা 108, রাষ্ট্রদ্রোহ অপরাধের ক্ষেত্রে মুচলেকা। ধারা 109, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট সদাচরণের মুচলেকা। ধারা 110, অভ্যাসগত অপরাধীর নিকট হতে সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 112, কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। ধারা 113, উপস্থিত যদি থাকে তাকে পড়ে শোনাইতে হবে, বুঝে শোনাইতে হবে। উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে করণীয়। ধারা 114, আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে করণীয়। ধারা 115, কারণ দর্শনের আদেশের অনুলিপির সাথে সমন বা পরোয়ানার কপি প্রেরণ করতে হবে। ধারা 116, আদালত যদি চায়, ম্যাজিস্ট্রেট যদি চায়, উক্ত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির হতে না হয়ে উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 117, খবরের সত্যতা যাচাই করতে পারেন। খবরের সত্যতা যাচাই করার ক্ষেত্রে বা অনুসন্ধান করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ধারা 118, অনুসন্ধানে যদি প্রমাণিত হয় তাহলে মুচলেকার আদেশ প্রদান করতে পারেন। ধারা 119, অনুসন্ধানে যদি প্রমাণিত না হয় তাহলে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। অর্থাৎ 117 ধারা অনুসারে যে অপরাধের বিষয়টি অনুসন্ধান করা হবে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে 118 ধারা অনুসারে তার মুচলেকা সম্পাদন করা যাবে। আর যদি প্রমাণিত না হয় তাহলে 119 ধারা অনুসারে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ধারা 124, 118 ধারা অনুসারে যদি মুচলেকা দিতে ব্যর্থ হয়, তাহলে মুচলেকা দিতে ব্যর্থতার জন্য যদি কারারুদ্ধ হয়, তাকে মুক্তি প্রদান করার ক্ষমতা। অর্থাৎ এখানে জেলা ম্যাজিস্ট্রেট যে নিজস্ব যে ক্ষমতা আছে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ধারা 124। ধারা 125, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিল করার ক্ষমতা। ধারা 126, জামিনদারের অব্যাহতি। কোনো জামিনদার যদি অব্যাহতি চায় তাহলে সেই জামিনদারকে অব্যাহতি প্রদান করতে পারেন। আর দুয়ে বলা হয়েছে কোনো জামিনদারকে যদি অব্যাহতি প্রদান করা হয় তাহলে যে ব্যক্তি অপরাধী ছিল তাকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন। ধারা 127, হতে ধারা 132, ধারা 132 মিলন যদি পরীক্ষা দেন এবছর প্রশ্ন আসতে পারে। ধারা 127 হতে ধারা 132 কার্যক্রম অলরেডি দিকে অনেক হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ধারা 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ। ধারা 127। ধারা 128, জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। ধারা 128। ধারা 129, সামরিক শক্তি তলব করার ক্ষমতা, সামরিক শক্তি প্রয়োগ। ধারা 130, সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য, অর্থাৎ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে পুলিশ কমিশনার, তিনি যে সামরিক বাহিনী তলব করছেন সেই সামরিক বাহিনীর অধিনায়ক বা কমিশন প্রাপ্ত অফিসার বা দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন তার কর্তব্য। ধারা 130, কর্তব্য, দায়িত্ব ও কর্তব্য। ধারা 130। আর ধারা 131, ওই কমিশন প্রাপ্ত অফিসার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যে কর্মকর্তা থাকবেন অথবা অধিনায়ক থাকবেন তার ক্ষমতা।
দায়িত্ব কর্তব্য সিনিয়র অফিসার যে কমান্ড দেবেন সেটা আমার ফলো করা। এটা হলো আমার দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই বৈধ যদি কোনো আদেশ হয় সেটা আমি অবশ্যই পালন করবো, সেটা আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। কিন্তু 131 ধারায় বলা আছে কমিশন প্রাপ্ত অফিসারের নিজস্ব একটা ক্ষমতা আছে, তার একটা পাওয়ার আছে, সেটা তিনি প্রয়োগ করতে পারেন। ধারা 131, ধারা 130, ধারা 131 বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। ধারা 132, ফৌজদারি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে রক্ষা কবচ বা রক্ষা ব্যবস্থা। ধারা 133, উপদ্রব অবসানের জন্য শর্ত সহ আদেশ। ধারা 133, আদেশটি জারি করার পদ্ধতি। ধারা 134, ধারা 134, উপদ্রবের আদেশ জারির পদ্ধতি। ধারা 135, আদেশ, যাকে আদেশ দেওয়া হবে তিনি আদেশটি দ্রুত পালন করবেন অথবা আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন। ধারা 136, আদেশ পালন করলেন না অথবা কারণও দর্শালেন না তাহলে তিনি 188 ধারা অনুসারে অপরাধী হবেন, অর্থাৎ তিনি সরকারি কর্মচারীর বা সরকারি কোনো কর্মকর্তার আদেশ অমান্য করছেন। ধারা 137, কারণ দর্শানোর জন্য যদি হাজির হয় তাহলে ওই বিষয়ে সাক্ষ্য প্রমাণ নিতে হবে। সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর যদি মনে হয় যে না, অভিযোগটি যুক্তিসঙ্গত নয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আর যদি মনে হয় যে অভিযোগটি যুক্তিসঙ্গত তাহলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে অথবা সামনের দিকে অগ্রসর হওয়া যেতে পারে। ধারা 140, আদেশ স্থায়ী হওয়ার পর কার্যপদ্ধতি। ধারা 143, ম্যাজিস্ট্রেটগণ গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার জন্য আদেশ দিতে পারেন বা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। ধারা 144, জরুরি আদেশ জারি। ধারা 144, জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারেন। কে জারি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জরুরি অবস্থা বলতে কি বোঝায়? এখানে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি থাকতে হবে, জীবনের ঝুঁকি থাকতে হবে, জীবন ঝুঁকি মানে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকতে পারে, এরূপ কোনো ঘটনা ঘটতে হবে। এই অবস্থায় জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারেন। ধারা 145, জমি বা পানি সংক্রান্ত বিরোধ। ধারা 146, বিরোধীয় বিষয় প্রয়োগ করার ক্ষমতা। ধারা 147, স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কে বিরোধ। ধারা 148, ওই বিরোধীয় বস্তুতে সরেজমিনে অনুসন্ধান। ধারা 149 হতে ধারা 152, প্রতিরোধমূলক ব্যবস্থা। এখানে প্রতিরোধমূলক ব্যবস্থাটা কার? পুলিশ অফিসারের। কি প্রতিরোধ? যে কোনো অপরাধ সংগঠনের পূর্বেই ওই অপরাধটি প্রতিরোধ করবেন কে? পুলিশ অফিসার। এখানে অপরাধের বিষয় জানবে কে? সেটা পুলিশ অফিসার। দেখবে কে? কার সামনে হতে পারে? এটা অবশ্যই 149 থেকে 152 ধারার যে অপরাধ সংগঠিত হবে সেটা অবশ্যই পুলিশ অফিসারের সামনে হতে হবে, পুলিশ অফিসারের অবগত হতে হবে। অর্থাৎ ওই বিষয়টি পুলিশ অফিসার অবগত থাকবে, সে নিজে করবে অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার এই অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 149, পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। অর্থাৎ কোনো পুলিশ অফিসারের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় তাহলে তিনি ওই অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করবেন। ধারা 149, ধারা 150, তিনি যদি না পারেন তাহলে তিনি ঊর্ধ্বতন অফিসারকে ওই অপরাধের বিষয়টি সম্পর্কে অবগত করবেন বা জানাবেন। ধারা 151, কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন এবং সেই অপরাধটি যদি অন্য কোনোভাবে যদি নিবারণ করা না যায় তাহলে গ্রেপ্তার করে যদি সেই অপরাধ নিবারণ করা যায় বা অপরাধ যদি প্রতিরোধ করা যায় তাহলে ওই আসামিকে গ্রেপ্তার পূর্বক ওই অপরাধটি প্রতিরোধ করতে হবে। ধারা 151, ধারা 152, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। অর্থাৎ কোনো পুলিশ অফিসারের সামনে যদি কোন সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করতে চায় কেউ তাহলে সেই পুলিশ অফিসার ওই সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 152, ধারা 153, ওজন ওজন পরিমাপক যন্ত্র নিয়ে যদি কোনো সন্দেহ হয়
তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত স্থান তল্লাশি করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন এবং তা আটক করতে পারবেন। এই বিষয়ে তিনি ম্যাজিস্ট্রেটকে সংবাদও দিতে পারবেন। ধারা 154 এজাহার খুবই গুরুত্বপূর্ণ। এজাহার ধারা 154, 155, 156 এবং 157 ধারা, এই চারটি ধারা খুবই গুরুত্বপূর্ণ। এজাহার ধারা 154, ধারা 155 আমলের অযোগ্য অপরাধ। এজাহার বলতে এখানে বোঝাইছে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে, তাহলে থানার অফিসার ইনচার্জ অথবা অফিসার ইনচার্জের নির্দেশ ক্রমে অন্য কোনো ব্যক্তি ওই আমলযোগ্য অপরাধের সংবাদটি যদি লিখিত হয় অথবা মৌখিকভাবে হয়, তাহলে তিনি ওইটি লিপিবদ্ধ করবেন এবং বিপি ফং নং 27 বাংলাদেশ ফং নং 5356 রেজিস্টারে তিনি এই বিষয়টি লিপিবদ্ধ করবেন। এই লিপিবদ্ধ বিষয়কেই এজাহার বলা হয় বা প্রাথমিক তথ্য বিবরণী বলা হয় বা এফআইআর বলা হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফৌজদারি কার্যবিধি আইনের 154 দ্বারা এফআইআর এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে। এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, এই প্রশ্নটা আসতে পারে। এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? এজাহার লিপিবদ্ধের ক্ষেত্রে কয়টি বিষয় লক্ষণীয়? এজাহার লিপিবদ্ধের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়গুলা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে ওই বিষয়ে এজাহার নিতে হবে। ধারা 154 এখানে লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই লক্ষণীয় বিষয়গুলা কি বা শর্তগুলা কি বা প্রতিপালন বিষয়গুলা কি? এখানে 6টি বিষয় বলা আছে। 6টি বিষয় বলা আছে। 6টি বিষয়ের প্রথম বিষয়টি হলো, এই যে খবরটি আসবে আমলযোগ্য অপরাধের খবরটি, অবশ্যই খবরটি কোনো ঘটনার হতে হবে, রটনার নয়। গুজব, গুজব কোনো ঘটনা এই বিষয়ে আমলযোগ্য অপরাধ হতে পারে না বা গুজব কোনো বিষয় এজাহার হতে পারে না। 2, খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে, অর্থাৎ যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ সম্পর্কে খবর নিয়ে আসবেন তিনি অবশ্যই অপরাধ সম্পর্কে খবর দেবেন। যে ঘটনায় কোনো অপরাধ নাই সে ঘটনা কখনোই এজাহারের বস্তু হতে পারে না বা আমলযোগ্য অপরাধের কোনো বস্তু হতে পারে না। যেখানে যেখানে অপরাধী হয় নাই সেটা আবার আমলযোগ্য অপরাধ হয় কিভাবে, সেটা কিভাবে এজাহার হতে পারে? 3, অপরাধ অবশ্যই আমলযোগ্য হতে হবে। যদি অপরাধটি আমলযোগ্য না হয় সেক্ষেত্রে থানায় নেওয়া যায়, সেখানে এজাহার নেওয়া যায় না, জিডিতে এন্ট্রি করতে হয়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়। যখনই অপরাধটি আমলযোগ্য হবে না তখনই ওই বিষয়টি জিডিতে নোট দিতে হবে এবং জিডিতে নোট দেওয়ার পর ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা অনুযায়ী নন এফআইআর মূলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধা 4 নম্বর বিষয়, অপরাধ সম্পর্কে যদি ওই ব্যক্তি বিস্তৃত বর্ণনা দিতে না পারেন তাতেও কোনো ক্ষতি নেই। 5 নাম্বার বিষয়, খবরটিকে লিপিবদ্ধ করতে হবে। মৌখিকভাবে খবর দেওয়া হলেও তা লিখে নিতে হবে এবং তাদের স্বাক্ষর থাকতে হবে, স্বাক্ষর অথবা টিপসই থাকতে হবে। সবশেষ ওই লিখিত বিবরণের উপর স্বাক্ষর অথবা টিপসই থাকতে হবে। আর এজাহারের মূল্য গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু প্রশ্ন আসতে পারে, এজাহার কাকে বলে, এজাহার কিভাবে দেওয়া যায়, মৌখিক এজাহার কিভাবে এজাহার হতে পারে, বা লিখিত এজাহার কি, এজাহার কয় ভাবে নেওয়া যায়, লিখিত ভাবে মৌখিক ভাবে দুই ভাবে নেওয়া যায়, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, কনস্টেবল কি এজাহার নিতে পারেন, এজাহার যদি একবার লিপিবদ্ধ করা হয় তা কি ছিঁড়ে ফেলা যায় বা বাতিল করা যায়, এজাহার একবার লিপিবদ্ধ করার পর তার ছিঁড়ে ফেলা যায় না বা বাতিল করা যায় না। পিআরবি 243-এর বর্গীর জ। কনস্টেবল কি এজাহার নিতে পারেন? কনস্টেবল অবশ্যই এজাহার নিতে পারেন, কিন্তু তিনি এজাহারের বিষয়টি লিপিবদ্ধ করতে পারেন না। এজাহারটি যদি অবশ্যই লিখিত হয় সেক্ষেত্রে তিনি নিতে পারেন, লিখিত এজাহারটি নিতে পারেন। আর যদি মৌখিক হয় তাহলে তিনি বিষয়টি অবশ্যই জিডিতে নোট দেবেন। নোট দেওয়ার পর তিনি থানার অফিসার ইনচার্জ অথবা ঊর্ধ্বতন অফিসারকে এই বিষয়টি জানাবেন। আর অপরাধটি আমলযোগ্য অপরাধটি যদি খুবই গুরুত্বপূর্ণ, খুন ডাকাতি বা খুন সহ ডাকাতি এরূপ যদি কিছু হয় বা কোনো আসামি যদি তৎক্ষণাৎ গ্রেপ্তারের যদি প্রয়োজন হয় এবং সেই কনস্টেবল যদি থানার দায়িত্বে থাকেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে যদি থাকেন, তাহলে তিনি গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেই সুবাদে তিনি এজাহার নিতে পারেন কিন্তু লিপিবদ্ধ করতে পারেন না। আরো বিষয় আছে, এজাহার কি স্বতন্ত্র? এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়, কিন্তু এজাহার কখন স্বতন্ত্র সাক্ষ্য হয়?
টেলিফোন অথবা টেলিগ্রাফের মাধ্যমে যদি কোনো আমলযোগ্য অপরাধ, টেলিফোন অথবা মোবাইলের মাধ্যমে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দেয়, সেই অপরাধটিকে এজাহার হিসেবে গণ্য হতে পারে। এজাহার নিয়ে যদি কোনো সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি এজাহার, আমলযোগ্য অপরাধ নিয়ে যদি কখনো সন্দেহ হয় তাহলে সেই বিষয়টি অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 157 ধারা অনুযায়ী বলা আছে, এজাহার নিয়ে যদি কখনো সন্দেহ হয় বা অথবা আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে করণীয় কি? 157 ধারা। 154 ধারায় এজাহার, আর এজাহারের তদন্ত 156 ধারা আমলযোগ্য অপরাধের তদন্ত। আর এজাহারের সাধারণ জনগণ আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ এই বিষয়গুলা বোঝে না। সে একটা সংবাদ নিয়ে আসছে, সংবাদটি অবশ্যই যদি আমলযোগ্য অপরাধ না হয়ে আমলের অযোগ্য অপরাধ হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা অনুযায়ী জিডিতে নোট দিতে হবে, এবং জিডির নোটের বিষয়টি আদালতের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না। সেই ক্ষেত্রে আদালত যদি অনুমতি দেয়, সেই আদালতের অনুমতি সাপেক্ষে জিডির বিষয়টি তদন্ত করা যায়। সেক্ষেত্রে তদন্ত আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যায়, কিন্তু আমলযোগ্য অপরাধের ন্যায় আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। ধারা 157, আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি সন্দেহ হয় তাহলে থানার অফিসার ইনচার্জ তিনি নিজে অথবা অন্য কোনো অফিসারকে ঘটনাস্থলে পাঠাবেন। সেখানে ঘটনাস্থলে পাঠানোর পরে যদি আমলযোগ্য অপরাধ প্রকাশ পায় তাহলে সেই অপরাধ সম্পর্কে তিনি বিভিন্ন জনের সাক্ষ্য নিতে পারেন, আসামি গ্রেপ্তার করতে পারেন, অপরাধের বিভিন্ন তথ্য উদ্ঘাটন করতে পারেন, বিভিন্ন কার্যক্রম তিনি সেখানে করার চেষ্টা করতে পারেন। আর থানার অফিসার ইনচার্জের কাছে যে অপরাধের বিষয়টি আসে, সেই অপরাধের বিষয়টি যদি থানার অফিসার ইনচার্জ মনে করেন যে এই অপরাধের বিষয়টি তদন্ত করার প্রয়োজন নয়, তাহলে থানার অফিসার ইনচার্জ পাঁচটি ক্ষেত্রে পাঁচটি ক্ষেত্রে তদন্ত নাও করতে পারেন। অর্থাৎ কোনো অপরাধের বিষয় নিয়ে যদি কোনো অপরাধ যদি ছোট প্রকৃতির হয়, ঠিক আছে, অথবা থানার অফিসার ইনচার্জ যদি মনে করেন যে এই এই অপরাধগুলো তদন্ত করার প্রয়োজন নাই, তাহলে তিনি পাঁচটি ক্ষেত্রে তদন্ত করবেন না। এক, অপরাধটি যদি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ না থাকে, সেক্ষেত্রে তিনি তদন্ত করবেন না। দুই, অপরাধটি যদি সামান্য ক্ষতিকারক হয়, অর্থাৎ দেখা গেল একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির একটা হাঁস চুরি করছে বা দুইটা হাঁস চুরি করছে বা দুইটা হাঁস মেরে ফেলছে, অথবা আম বাগান হতে দুইটা আম নিছে বা পেয়ারা নিছে, এটা সামান্য ক্ষতিকর, বেশি কোনো ক্ষতি হয় না। এরূপ কাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সেই অভিযোগ তিনি তদন্ত নাও করতে পারেন। সংবাদদাতা, যে ব্যক্তি সংবাদ দিয়েছেন, সংবাদ দেওয়ার পর তিনি যদি আবার অনুরোধ করেন যে বা আবেদন করেন যে তদন্ত করার কোনো প্রয়োজন নাই, তাহলে তিনি তদন্ত করবেন না। আর তদন্ত যদি জনগণের বিরুদ্ধে যায়, তদন্তের ফলাফল যদি জনগণের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকা যায়। আর অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়, অর্থাৎ অপরাধ যদি দেওয়ানি প্রকৃতির হয়, অর্থাৎ জমি জমা সংক্রান্ত যদি অপরাধ হয়, তাহলে তিনি অপরাধ তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। তাহলে এই পাঁচটি ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ বিরত থাকতে পারেন, তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। অর্থাৎ থানার অফিসার ইনচার্জ যদি কখনো তদন্ত করা থেকে বিরত থাকেন, অথবা তিনি যদি মনে করেন যে আমি এই বিষয়গুলা তদন্ত করব না, রহিম একটা অপরাধের বিষয় নিয়ে আদালতে অভিযোগ করেছে, এখন থানার অফিসার ইনচার্জ মনে করতেছে আমি এই বিষয়টি তদন্ত করব না, যদি তিনি এই বিষয়টি তদন্ত না করেন তাহলে সরকারি বিধিবদ্ধ নিয়ম দ্বারা বা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ওই রহিমকে জানাইতে হবে যে ভাই রহিম, তোমার এই বিষয়টা আমি তদন্ত করব না, তার এই কারণ আছে, এই কারণে আমি তোমার এই বিষয়টা তদন্ত করতে পারবো না। এই বিধি দ্বারা পদ্ধতিতে রহিমকে সেটা জানাইতে হবে যে কেন তিনি তদন্ত করবেন না। ধারা 157, ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 157 ধারা পর্যন্তই আগের ক্লাসে ছিল, আজকে এটা রিভাইজ হলো। এখন ফৌজদারি কার্যবিধি শেষে এখন আমরা ইনশাল্লাহ অস্ত্র আইনে যাব। অস্ত্র আইন, আমাদের অস্ত্র আইন শেষ, নারী শিশু 17 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। সবাই একটু ক্লাসে থাকার চেষ্টা করবেন, অতি দ্রুত অতি দ্রুত আমরা এই ধারাগুলো শেষ করে দেব। অস্ত্র আইন, অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন সংশোধন হয় একবার। অস্ত্র আইন সংশোধন হয় একবার 2002 সাল। 2002 সালে যখন সংশোধন হয় তখন ছিল 30 নং আইন। অস্ত্র আইনটা মূলত কিসের জন্য? অস্ত্র, বিস্ফোরক ও সামরিক ভান্ডার সম্পর্কিত আইন একত্রীকরণ ও সংশোধনের জন্য প্রণীত প্রণীত আইন অস্ত্র আইন।
অস্ত্র আইনের ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। সংক্ষিপ্ত শিরোনাম: এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। অস্ত্র আইন দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মনে রাখবেন, এমসিকিউ যে কোনো সময় আসতে পারে। অস্ত্র আইন দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথম বিষয় হলো সমুদ্রগামী জাহাজ, অর্থাৎ জলের ভিতর চলাচলের জন্য জাহাজ, জাহাজে এবং আকাশে উড়োজাহাজ, জাহাজে এবং উড়োজাহাজে যদি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার থাকে, সেক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। আর দ্বিতীয় বিষয়, 2 নম্বর যে বিষয়টি আছে, সরকারি কর্মচারীর কর্তব্য পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, সেটা পুলিশ অফিসার হতে পারে, পুলিশ অফিসার নির্দেশে নিম্নপদস্থ কর্মচারী, সেনাবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে, নৌবাহিনী হতে পারে, অন্যান্য যারা অস্ত্রধারী, যারা অস্ত্র নিয়ে বিভিন্ন কার্যক্রম, সরকারি দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রে টোটাল বিষয়টা হলো, প্রথম বিষয় সমুদ্রগামী জাহাজ এবং উড়োজাহাজে যদি অস্ত্র ভান্ডার থাকে, সেই ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর দ্বিতীয় বিষয়টি হলো, প্রথম কথা এক কথায় শেষ, সরকারি কর্মচারী যারা দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করেন এবং অস্ত্র উৎপাদন করেন, নির্মাণ করেন, আমদানি করেন, রপ্তানি করেন, পরিবর্তন করেন, ঠিক আছে, পরিবহন করেন, এদের ক্ষেত্রে, অথবা অস্ত্র ধারণ করেন বা যাদের অস্ত্র রাখার অধিকার আছে, তাদের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। যেমন অস্ত্র আইন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেনাবাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য নয়, বিমান বাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য নয়, সামরিক অন্যান্য বাহিনী যারা আছে, বিজিবি আছে, আরো যারা যারা আছে, তাদের ক্ষেত্রে এই অস্ত্র আইনটা প্রযোজ্য নয়। ধারা 2 বলবৎ হওয়ার সময়। ধারা 4 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 5 লাইসেন্স ব্যতীত অথবা বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র আমদানি, অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় ও প্রদর্শন করা যাবে না। ধারা 6 অস্ত্র বিনা লাইসেন্সে অথবা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না। ধারা 7 সরকারের অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র রাখা যাবে না, গুদামজাত করা যাবে না। ধারা 10 অস্ত্র পরিবহন করা যাবে না, পরিবহনের উপরে নিষেধাজ্ঞা। ধারা 11 তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। ধারা 11 তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। ধারা 12 সন্দেহজনক ব্যক্তিকে অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা যাবে। ধারা 13 লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন করা যাবে না। 10-এ বলা হয়েছে পরিবহন, সেটা পরিবহনটা কিসের মাধ্যমে হবে? জাহাজ এবং উড়োজাহাজের মাধ্যমে। পরিবহনটা অবশ্যই জাহাজ এবং উড়োজাহাজের মাধ্যমে হবে, অথবা নির্দিষ্ট কোনো পন্থায় পরিবহন হবে। আর বহনটা হবে অবশ্যই নিজের সাথে, বহন সব সময় নিজের সাথে। ধারা 14 বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে বা নিয়ন্ত্রণে রাখা যাবে না। ধারা 15 কতিপয় স্থানে বা কতিপয় অংশে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা সরকার নিষিদ্ধ করতে পারেন। ধারা 16 কতিপয় ক্ষেত্রে অস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দিতে হয়। কতিপয় ক্ষেত্রগুলো কি কি? লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়, অর্থাৎ যে লাইসেন্সের মূলে অস্ত্র রাখা বৈধ, সেই লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়, লাইসেন্স যদি বাতিল হয়, ধারা 15 মোতাবেক যদি কোনো নোটিশ জারি করা হয়, বা কোনো কারণে অস্ত্র রাখা যদি বেআইনি হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। 16 ধারা 17 ক অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। ধারা 17 ক। ধারা 18 লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা যায় বা সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 19 বিভিন্ন অপরাধের শাস্তি। ধারা 20 ক বর্ধিত দণ্ড বা বর্ধিত শাস্তি। ধারা 21 লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে, অর্থাৎ কর্তৃপক্ষ যে সকল শর্তে লাইসেন্স প্রদান করেন, ওই ব্যক্তি যদি, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি শর্ত লঙ্ঘন করেন, তাহলে তার শাস্তি। ধারা 21। ধারা 22 লাইসেন্স বিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয় অথবা অর্পণ করা যাবে না, অর্পণ করার শাস্তি। ধারা 22। ধারা 25 ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক করার ক্ষমতা। ধারা 26 অস্ত্রশস্ত্র প্রয়োগ, দখল এবং আটক আটক রাখা। ধারা 28 কোনো ব্যক্তি যদি অস্ত্র আইনের কোনো অপরাধ সম্পর্কে কোনো বিষয়ে অবগত হন, তাহলে তিনি অবশ্যই সেই বিষয়ে পুলিশ অফিসারকে অথবা ম্যাজিস্ট্রেটকে, নিকটস্থ পুলিশ অফিসারকে অথবা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। ধারা 28। ধারা 30 ক অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, অর্থাৎ যে আদালত অস্ত্র আইনের কোনো অপরাধের বিচার করেন, সে আদালত অথবা আদালতের ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই অস্ত্র আসলে অস্ত্র কিনা, তা পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, অথবা এই অস্ত্র নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সেই বিশেষজ্ঞের কোনো মতামতের প্রয়োজন নেই,
এটা কাকে মনে করতে হবে? অবশ্যই অস্ত্র আইনের যে অপরাধটা আছে, এই অপরাধটা যে আদালতের ম্যাজিস্ট্রেট বিচার করবেন, সেই ম্যাজিস্ট্রেট, আদালতের ম্যাজিস্ট্রেট, অন্য কোনো আদালতের ম্যাজিস্ট্রেট হবে না। অর্থাৎ অপরাধের বিচার যে আদালত করবেন, সেই আদালতের ম্যাজিস্ট্রেটকে মনে করতে হবে যে এই অস্ত্র অস্ত্র কিনা সে বিষয়ে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, কোনো মতামতের প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30-এর ক, অপরাধ তদন্তের সময়সীমা। ধারা 30-এর খ, অপরাধ তদন্তের সময়সীমা। ফৌজদারি কার্যবিধি আইন ধারা 157 পর্যন্ত এবং অস্ত্র আইন ফুল রিভাইজ। কারো কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা হয়? না স্যার।